ওকে, সো আমাকে একটু বলেন যে what do you mean by accounts payable? Am I connected? Okay, so I would expect that you would participate. Sir, on credit যে গুড অর সার্ভিসটা পারচেজ করা হয়। জি, আচ্ছা, গুড। তার মানে আমরা অ্যাকাউন্টস পেয়েবল কখন অ্যারাইজ হয়, কোন ধরনের অ্যাক্টিভিটিস থেকে অ্যাকাউন্টস পেয়েবল অ্যারাইজ হয়? স্যার বুঝিনি কোশ্চেনটা, মানে accounts payable, how does accounts payable arise? কোথেকে হয় accounts payable টা? accounts payable হচ্ছে এটা তো পারচেজ থেকে, অর্থাৎ ট্রেডিং অ্যাক্টিভিটিস থেকে, বাই এন্ড সেল থেকে হয়। সো যদি আমি বাই করি অন অ্যাকাউন্টে, সো দেয়ার অ্যারাইজেস accounts payable। আচ্ছা, এইটার ম্যাচুরিটি কতদিন থাকে নরমালি? টার্মসটা কি থাকে অ্যাকাউন্টস পেয়েবলের? 210 net 30 210 net N30. So what does it mean? So 2% discount if payment is done within 10 days, but the full amount will be paid within 30 days. 30 days. So 30 days, it means you see যে এটা less than 1 year. Okay. Okay. So আচ্ছা, তার মানে আমি যখন গুডসটা রিসিভ করছি অথবা আমি যদি কোনো সার্ভিস রিসিভ করি, সেই সার্ভিস রিসিভ করা থেকে শুরু করে গুডস হইতে পারে অথবা কোনো অ্যাসেট হইতে পারে, এটা রিসিভ করা থেকে শুরু করে এটা পেমেন্ট করা পর্যন্ত যে সময়টা থাকে, সো এই টাইম লেগের মধ্যে ইট উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, তাহলে আমি যখন গুডস পারচেজ করছি, হোয়াট ইজ দ্য জার্নাল এন্ট্রিজ ফর অ্যাকাউন্টস পেয়েবল? কি হবে? Purchase of goods on account. What is the journal entry? যারা ক্লাস করছেন, you should respond. আমি এখানে it's not a one way communication. আমি পড়াই দেব, আপনারা কিছু বলবেন না এরকম না। I want to get feedback যে আপনি কতটুকু বুঝছেন। বলেন। So purchase debit and accounts payable credit. Okay, so why did you make this entry? Debit কেন করলেন, ক্রেডিট কেন করলেন? স্যার, পারচেজ আমি সার্ভিসটা নিয়েছি, সেটা মানে গুডস পারচেজের ক্ষেত্রে সার্ভিস হয় না, গুডস পারচেজের ক্ষেত্রে পারচেজ। হ্যাঁ, পারচেজ, হ্যাঁ, গুডস পারচেজ করছি, সেটা ডেবিট হয়েছে, খরচ জি এক্সপেন্স হয়েছে জন্য ডেবিট হয়েছে। আর অ্যাকাউন্টস পেয়েবল? অ্যাকাউন্টস পেয়েবল সেটা আমার লায়াবিলিটি ইনক্রিজ করছে, এর জন্য ডেবিট ক্রেডিট হয়েছে। আচ্ছা, আর যখন আমি পেমেন্ট করে দেব তখন ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, ক্যাশ ডেবিট কেন? ক্যাশ ডেবিট হলো অ্যাসেট বাড়তেছে, পেমেন্ট করে দিলে Cash credit. হ্যাঁ, ক্যাশ ক্রেডিট হবে কারণ অ্যাসেট তো ক্যাশ ক্রেডিট হবে। সরি ক্যাশ ক্রেডিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট কেন? কারণ লায়াবিলিটি কমে যাচ্ছে। হ্যাঁ, যেমন আমি সেটেল করে দিচ্ছি, সো অ্যাকর্ডিং টু ডেবিট ক্রেডিট ফর্মুলা আমার ডেবিট হচ্ছে যে অ্যাসেট গুলো ডেবিট হবে যদি অ্যাসেট বাড়ে, আর লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হবে, অনার সিকিউরিটি বাড়লে ক্রেডিট হবে। আর যদি কমে যায়, লেটস সে অ্যাসেট কমে যায়, তখন ক্রেডিট। আর লায়াবিলিটি কমে গেলে ডেবিট, ওনার সিকিউরিটি কমে গেলে ডেবিট। ওকে, সো নেক্সট হচ্ছে নোটস পেয়েবল। হোয়াট ইজ নোটস পেয়েবল? Sir, account সেম বাট নোটে হচ্ছে তো রেকর্ড থাকবে। জি, আরেকজন বলেন দেখি, হোয়াট ইজ নোটস পেয়েবল? স্যার, যখন হচ্ছে গিয়ে রিটার্ন ডকুমেন্ট থাকে অ্যাবাউট দ্য অ্যাকাউন্টস পেয়েবল থিং, তখন এটা নোটস পেয়েবল হয়ে যায়, ব্যাংকের সাথে রিলেটেড। আচ্ছা,
গুড। তার মানে নোটস পেবলটা বেসিক্যালি হচ্ছে আমার ট্রেডিং অ্যাক্টিভিটিস থেকে হতে পারে, আবার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে হতে পারে। অর্থাৎ whenever I take a bank loan, so I need to give a written promise to the bank to make payment. তাহলে ওই রিটেন প্রমিসটা হবে তখন কি আমার নোটস পেবল। আচ্ছা, এখন নোটস হতে পারে টু টাইপস, একটা হচ্ছে শর্ট টার্ম নোটস, একটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম নোটস হচ্ছে দ্যাট হ্যাজ এ ম্যাচুরিটি অফ লেস দ্যান 1 year, আর যেটা ম্যাচুরিটি মোর দ্যান 1 year দ্যাটস লং টার্ম। আচ্ছা, এখানে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোটস, একটা জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটস। ওকে, সো যারা ক্লাস করছেন, টেল মি হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু? ইন্টারেস্ট বেয়ারিং এন্ড নন ইন্টারেস্ট বেয়ারিং, জিরো ইন্টারেস্ট, দুটার মধ্যে পার্থক্য কি? তার ইন্টারেস্ট বিয়ারিং এ স্পেসিফিকলি পার্সেন্টেজটা বলা থাকে, বাট নন ইন্টারেস্টে বলা থাকে না, মানে ইনডিরেক্ট ভাবে ওটা নিয়ে নেয়। ওকে, ইট মিন্স তাহলে নন ইন্টারেস্ট বেয়ারিং এ কোনো এক্সপ্লিসিট ইন্টারেস্ট রেট থাকে না। আচ্ছা, ইন্টারেস্ট না থাকলে আমার নোটসের প্রেজেন্ট ভ্যালুটা কি হবে? লেস দেন দ্য ফিউচার ভ্যালু। আর আমি যখন টাকা নিব তখন কি নিব? প্রেজেন্ট ভ্যালুতে। আর পেমেন্ট করবো কিসে? ফিউচার ভ্যালুতে। তাহলে এই যে ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু উড বি ডিসকাউন্ট, এবং এটাই হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা, দেখেন এখন ইন্টারেস্ট বিয়ারিং নোটস যেগুলো আছে, বেসিক্যালি ইন্টারেস্ট বিয়ারিং নোটস একটা ইন্টারেস্ট পাওয়া থাকে। আচ্ছা, এখানে যে কেসটা ছিল, এই কেসের মধ্যে কত পার্সেন্ট ইন্টারেস্ট বলা আছে? 6%। 6%। 6% কি আমার মান্থলি ইন্টারেস্ট আর ইয়ারলি ইন্টারেস্ট? ইয়ারলি ইন্টারেস্ট, কারণ এখানে রেট যেটা বলা থাকবে দ্যাট ইজ ইয়ারলি রেট। আচ্ছা, আর ম্যাচুরিটি কতদিন নোটসের? 4 months. Is it 4 months, right? তাহলে it means when the note was taken, মানে loan was taken, কখন নেওয়া হইলো লোনটা? March 1. মার্চ 1। পেমেন্ট করব কখন? 4 মান্থ July 1, হ্যাঁ 4 মান্থ পরে, 4 মাস পরে। আচ্ছা, তাহলে যখন আমি ইনিশিয়ালি লোন নিয়েছিলাম, ক্যাসেল ন্যাশনাল ব্যাংক এগ্রিজ টু ল্যান্ড 1 লাখ টাকার মার্চ 1 টু ল্যান্ডস্কেপ কোম্পানি। ল্যান্ডস্কেপ হচ্ছে বড়োয়ার, আর ন্যাশনাল ব্যাংক হলো ল্যান্ডার। তাহলে এখানে আমরা জার্নাল দিচ্ছি ল্যান্ডস্কেপের জন্য, বড়োয়ারের জন্য। বড়োয়ারের হচ্ছে ক্যাশ ডেবিট আর নোটস পেবল কে 1 লাখ টাকা। আচ্ছা, সো হোয়াট হ্যাপেন্স আফটার 4 মান্থস? 4 মাস পরে কি হয়েছে? যদি আমার রিপোর্টিং ডেট থাকে, লেটস আমার এখানে রিপোর্টিং ডেট হচ্ছে হাফ ইয়ারলি, ল্যান্ডস্কেপ প্রিপেয়ারস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস সেমি অ্যানুয়ালি, অর্থাৎ টুয়াইস ইন এ ইয়ার। সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে হাফ ইয়ারলি, বছরে 2 বার। একবার জুনের, যদি আমি ক্যালেন্ডার ইয়ার মেইনটেইন করি, তাহলে সেমি অ্যানুয়ালি মানে হলো বছরের মাঝামাঝি একবার, অর্থাৎ জুনের 30 তারিখ একবার, আর একটা হচ্ছে 31 ডিসেম্বর। এই দুইটা ডেটে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, এবং এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন ডেটে আমি কি করব? সমস্ত আমার বকেয়া খরচগুলোকে অ্যাডজাস্ট করব। তাহলে এর মধ্যে যদি ইন্টারেস্ট এক্সপেন্স থাকে সেটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ফর 4 মান্থসের জন্য 2000 টাকা। তাহলে জার্নাল হবে রিপোর্টিং ডেটে জুনের 30-এ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবল রেট। তাহলে আমি যখন পেমেন্ট করব তখন কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টটাও অ্যাড। হ্যাঁ, তাহলে জার্নাল হবে কি? যখন আমি পেমেন্ট করে দিচ্ছি, তাহলে লায়াবিলিটি কমে যাচ্ছে। নোটসের টাকা হচ্ছে 1 লাখ টাকা, আর ইন্টারেস্টের টাকা হলো 2,000 টাকা, আর টোটাল ক্যাশ যাবে 1,02,000 টাকা। Am I clear with this journal? স্পেশালি যারা অ্যাড্রপের পরে আসছেন। Yes, sir. Yes, sir. ওকে, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন জিরো ইন্টারেস্ট বেয়ারিং এর আরেকটা এক্সাম্পল দেখেন। এখানে কিন্তু কোনো ইন্টারেস্ট রেট বলা নাই। আচ্ছা, তাহলে এখানে নোটসের প্রাইস কত দেয়া আছে? কত টাকা পে করতে হবে আপনাকে? 1,02,000 1,02,000 টাকা হচ্ছে পেমেন্ট করতে হবে। কিন্তু প্রেজেন্ট ভ্যালু কত? এখন এই 1,02,000 টাকার প্রেজেন্ট ভ্যালু কত? 1 লাখ। 1 লাখ টাকা। হোয়াট ডাজ ইট মিন? 2,000 আমি ইন্টারেস্ট দিতে হবে। It means I am getting 1 lakh taka but paying 1,02,000 extra. তাহলে জার্নাল হচ্ছে ক্যাশ ডেবিট আর নোটস পেবল কেট 1,02,000, আর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ডিসকাউন্ট অন নোটস পেবল কেট। সো এই ডিসকাউন্টটা উইল বি
converted to interest expense later on. ওকে, আচ্ছা তারপর রিপোর্টিং ডেটে যখন আমি জার্নাল দেব তখন এই ইন্টারেস্ট এক্সপেন্সটা ডিসকাউন্টটা উড বি কনভার্টেড ইনটু ইন্টারেস্ট এক্সপেন্স। তখন জার্নালটা হয়ে যাবে যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। ওকে ওকে, সো লেটার অন আমি I was discussing on current maturities of long term debt. So আমাকে একটু কেউ বলেন what does it mean? বলেন প্লিজ। স্যার কোম্পানির কোনো ডিউ পেমেন্টস থাকলে যে পেমেন্টটা হচ্ছে 12 মান্থস বা 1 ইয়ারের মধ্যে ম্যাচিউর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কারেন্ট ম্যাচুরিটিস, কিন্তু এর বেশি সময় যদি ম্যাচুরিটি টাইম থাকে তাহলে সেটা হচ্ছে লং টার্ম ডেট। গুড গুড। আর একটু স্পেসিফিক্যালি কেউ বলতে পারবেন লং টার্ম ডেটের কারেন্ট ম্যাচুরিটিস, যেটা আমি ক্লাসে বলেছিলাম? স্যার 1 কোটি লোন নিয়ে সেটা 10 বছর ধরে পেমেন্ট করতে থাকবে। 1 বছর যে 10 লাখটা পেমেন্ট করবে সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, আর 9 বছর যে 90 লাখ টাকাটা পেমেন্ট করবে সেটা হচ্ছে স্যার নন কারেন্ট লায়াবিলিটিস। ওকে গুড, থ্যাংক ইউ। সো এটা ছিল হচ্ছে যে আমি লেটস সে আই হ্যাভ টেকেন আ লোন ফর এ longer period of time, let's say 10 years এর জন্য, but the payment would be made on installment basis for 10 years. That means after end of each year I shall pay 1/10 of the loan. So তাহলে আমি যেই অংশটা হচ্ছে আমার উইদিন 1 ইয়ারের মধ্যে ম্যাচিউর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কারেন্ট ম্যাচুরিটিস অফ লং টার্ম ডেট। তাহলে ওই 1 ইয়ারের ফার্স্ট ইনস্টলমেন্টটা যেটা 1 ইয়ারের মধ্যে ম্যাচিউর হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, আর যে ইনস্টলমেন্ট গুলো আফটার 1 ইয়ার পরে ডিউ যেমন সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো হচ্ছে আমি নন কারেন্ট ইন্টারেস্ট। তাহলে আমি ব্যালেন্স শিটে যখন দেখাবো ব্যালেন্স শিটের লায়াবিলিটি সেকশনে আমি দুইটাকে আলাদা করে ফেলবো, যেটা ফার্স্ট ইনস্টলমেন্ট উইচ ইজ ডিউ উইদিন 1 ইয়ার দ্যাট ইজ কারেন্ট, আর যেটা আফটার 1 ইয়ার অর্থাৎ পরের যে ইনস্টলমেন্ট সাবসিকুয়েন্ট ইনস্টলমেন্ট গুলো আছে দ্যাট ইজ লং টার্ম। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে আচ্ছা, এইটা আমি আপনাদেরকে দেখাই নাই। সো নেক্সট হচ্ছে আমাদের ডিভিডেন্ড পেয়েবল। ওকে, সো এনিবডি ক্যান টেল মি হোয়াট ইজ ডিভিডেন্ড এন্ড ডিভিডেন্ড পেয়েবল কখন অ্যারাইজ হয়? So dividend কি? First of all, what is your understanding about dividend? স্যার কোম্পানির শেয়ার হোল্ডার্সদের যে টাকাটা দেয় ফ্রম প্রফিট ডিস্ট্রিবিউট করে সেটা হচ্ছে ডিভিডেন্ড। ওকে গুড। তাহলে ডিভিডেন্ড পেয়েবল কখন অ্যারাইজ হয়? এই লায়াবিলিটিটা কখন অ্যারাইজ হয়? স্যার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর যখন হচ্ছে ডিক্লেয়ার করে ডিক্লারেশন ডেটে তখন হচ্ছে ডিভিডেন্ড পে অ্যারাইজ করে। ভেরি গুড। অর্থাৎ ডিভিডেন্ডটা যখন আমার ডিক্লেয়ার করা হয় তখন হচ্ছে ডিভিডেন্ড পেয়েবল ক্রিয়েট হয়। আচ্ছা, ডিভিডেন্ড পেমেন্ট করা হয় কোথা থেকে? ক্যাশ ডিভিডেন্ডটা পেমেন্ট করা হয় কোথা থেকে? তো প্রফিট থেকে। আমার প্রফিট থেকে। আর প্রফিট গুলো কোথায় যায়? আমার ইনকাম স্টেটমেন্টে যে প্রফিটটা আছে সেটা আমি কোথায় ট্রান্সফার করি? রিটেন আর্নিং। রিটেন আর্নিংস স্টেটমেন্টে। তার মানে আলটিমেটলি যখন প্রফিট দিচ্ছি, ডিভিডেন্ড দিচ্ছি, তখন রিটেন আর্নিংস কমে যাচ্ছে, কমে যাবে। সো আমরা রিটেন আর্নিংস ইজ এ পার্ট অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি। আর কি বলছিলাম আমরা? বেসিক ডেবিট ক্রেডিট ফর্মুলা কি? যদি শেয়ার হোল্ডার্স ইকুইটি বাড়ে তাহলে
ক্রেডিট, আর যদি কমে ডেবিট। তাহলে ডেবিট। ওকে গুড। তাহলে রিটার্ন আর্নিংস দেখেন, যখন আমি ডিভিডেন্ড দিচ্ছি রিটার্ন আর্নিংস কমে যাচ্ছে, তাহলে জার্নাল হচ্ছে ডিভিডেন্ড শেয়ার হোল্ডার সিকিউরিটি কমে যাচ্ছে, ডিভিডেন্ড পেয়েবল রিটার্ন আর্নিংস ডেবিট অ্যান্ড ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। আচ্ছা, সো এরপরে যখন ডিভিডেন্ড পেমেন্ট করা হচ্ছে, হোয়াট ইজ দ্য জার্নাল এন্ট্রি দেন? স্যার ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট অর স্টক ডিভিডেন্ড। ভেরি গুড। অর্থাৎ আমি যদি ক্যাশ ডিভিডেন্ড দেই দেন ক্যাশ চলে যাচ্ছে, আর যদি আমি স্টক ডিভিডেন্ড দেই তাহলে তখন শেয়ার হোল্ডার্স ইকুইটি বাড়ছে। তাহলে জার্নাল হচ্ছে যে ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট ইফ ইট ইজ ক্যাশ ডিভিডেন্ড। ঠিক আছে? আর যদি স্টক ডিভিডেন্ড হয় তাহলে ডিভিডেন্ড পেয়েবল ডেবিট অ্যান্ড শেয়ার ক্রেডিট। গুড। আচ্ছা, সো নেক্সট হচ্ছে কাস্টমার অ্যাডভান্সেস এন্ড ডিপোজিটস। সো এখানে কি বলছিলাম আমি? হোয়াট ইজ কাস্টমার অ্যাডভান্সেস এন্ড ডিপোজিটস? So যারা ক্লাস করেছেন আমি কিন্তু পরে নাম ধরে জিজ্ঞেস করব। So I want to get feedback যে whether you understand this thing or not. So what is customer advances and deposits? Am I connected? Yes, sir. Yes, so tell me, what is this? Okay, so এটা হচ্ছে যে কাস্টমার যদি আমাদেরকে বিফোর রিসিভিং এনি সার্ভিস অথবা বিফোর রিসিভিং দ্য গুডস যদি তারা আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে, মানে রিটার্নেবল ক্যাশ ডিপোজিট সিসি ফ্রম কাস্টমার্স এন্ড এমপ্লয়িজ, তাহলে এটা কি হবে? বলি আমরা যে সার্ভিস প্রোভাইড করার আগেই যদি ক্যাশ টাকা রিসিভ করি তাহলে দ্যাটস এ লাইবিলিটি। ওকে, বিকজ ফিউচার ইকোনমিক স্যাক্রিফাইস, আমাদের কি করতে হবে? ফিউচারে আবার আমাকে সার্ভিস প্রোভাইড করতে হবে এই অ্যাডভান্সের টাকা দিয়ে। ওকে, সো সাধারণত হয় নর্মালি কখন অ্যাডভান্স কাস্টমার অ্যাডভান্স করে যে যদি আমার অনেক সময় দেখা যায় লেটস সে আমি যদি আমি বলি অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, সো আমি অপারেটিং সিস্টেম আপগ্রেডেশনের জন্য অনেক সময় অ্যাডভান্স পেমেন্ট করে রাখতে হয়, সো দ্যাট ইফ দেয়ার ইজ এ নিউ ভার্সন আমি যেন ওই নতুন ভার্সনটা পেয়ে যাই। তাহলে এখানে যে সফটওয়্যার ম্যানুফ্যাকচার সেলিং কোম্পানি, তো তার জন্য এই অ্যাডভান্সের টাকাটা হচ্ছে লায়াবিলিটি। এর কারণ হচ্ছে কি, টাকাটা এখন নিয়ে নিচ্ছে কিন্তু যখন আবার প্রোডাক্ট আসবে তখন সেটা আবার দিতে হবে। সো দিস ইজ সেম অ্যাজ আনআর্নড রেভিনিউ। ওকে, সো এখানে হতে পারে যে এটা সার্ভিস, এটা হচ্ছে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের ক্ষেত্রে হতে পারে, প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, অথবা সার্ভিসের ক্ষেত্রে হতে পারে। ইট ইজ অলসো এভরিওয়ার। আর আনআর্নড রেভিনিউ হচ্ছে ফর সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে, যখন সার্ভিসটা আমরা অ্যাডভান্স রিসিভ করি বিফোর প্রোভাইডিং গুডস অথবা ডেলিভারিং বিফোর ডেলিভারিং গুডস অথবা প্রোভাইডিং সার্ভিস টু দ্য কাস্টমার্স। তাহলে যে সার্ভিস প্রোভাইডার তার জন্য এই অ্যাডভান্সের টাকাটা হচ্ছে লায়াবিলিটি, আনআর্নড রেভিনিউ লায়াবিলিটি। তাহলে ইনিশিয়ালি যখন সে ক্যাশ টাকা রিসিভ করবে তখন হচ্ছে ক্যাশ ডেবিট এন্ড আনআর্নড রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, তারপরে যখন লায়াবিলিটি থেকে সার্ভিস প্রোভাইড করবে তাহলে তখন জার্নাল কি হবে? স্যার আনআর্নড রেভিনিউটা তখন ডেবিট হয়ে যাবে এন্ড রেভিনিউ অথবা সেলস হবে রেভিনিউ। ভেরি গুড। অর্থাৎ লায়াবিলিটি কমে যাচ্ছে, তাহলে আনআর্নড রেভিনিউ ডেবিট, আর ওদিকে ইট ইজ কনভার্টেড টু আর্ন রেভিনিউ, তাহলে রেভিনিউ বেড়ে যাচ্ছে, রেভিনিউ ক্রেডিট। সো লেটার অন আমরা বলছিলাম হচ্ছে সেলস ট্যাক্স পেয়েবল। আচ্ছা,
ওকে, একটু বলেন দেখি সেলস ট্যাক্সটা কি ছিল এবং এটা জার্নালগুলো কি ছিল? স্যার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে যদি কোনো ট্যাক্স চার্জ করা হয় বাট গভর্নমেন্টকে এখনো দেওয়া হয় নাই, কোম্পানি ওইটাকে সেলস ট্যাক্স পেয়েবল হিসেবে রেকর্ড করতে পারে। ওকে, সো ইট ইজ লাইক ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। অর্থাৎ যখন দেখবেন আমরা যখন কোনো কিছু কিনি সুপার শপ থেকে, তখন প্রোডাক্টের প্রাইসও পেমেন্ট করি, সাথে সাথে কি হয় ভ্যাটটাও পেমেন্ট করি। এখন যখন সেলারের পার্সপেক্টিভ থেকে, যে সেলার হচ্ছে সে ট্যাক্সের টাকাটাও কালেক্ট করবে, আবার কি করবে রেভিনিউ, সার্ভিস রেভিনিউ কালেক্ট করবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে এখানে হচ্ছে সো বলছে এখানে যখন 3000 টাকা সেলস করা হচ্ছে, এর মধ্যে 4% ট্যাক্স। তাহলে হোয়াট ইজ দ্য জার্নাল এন্ট্রি ফর সেলার? Cash debit, sales revenue credit and sales tax payable credit. ভেরি গুড। সো ক্যাশ হচ্ছে আবার ফুল টাকাটা, অর্থাৎ রেভিনিউ 3000 টাকা সেলস প্রাইস প্লাস আরো 120 টাকা ট্যাক্স, টোটাল ক্যাশ হিসেবে হচ্ছে। আর এর মধ্যে সেলস ট্যাক্স হচ্ছে 120 টাকা। আচ্ছা, এই ট্যাক্সটা যখন পেমেন্ট করে দিবে সেলার, তখন কি হবে? So tax payable debit or cash credit. ট্যাক্স পেয়েবল ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। ওকে, হোয়াট ইফ যদি সে এই জার্নালের পরিবর্তে ক্যাশ ডেবিট করে আর সেলস রেভিনিউ পুরো টাকাটাই ক্রেডিট করে ফেলে? স্যার সেলস রেভিনিউ তাহলে ওভারস্টেট করা হবে। হ্যাঁ, অর্থাৎ আমি যদি পুরোটাই রেভিনিউ দেখায় ফেলি, তাহলে কি হবে? সেলস রেভিনিউ পুরোটাই ওভারস্টেট করা হবে। ওভারস্টেট করা হচ্ছে। আচ্ছা, আর অন্যদিকে যে লায়াবিলিটি ছিল সেটাকে আমি লিখলামই না। জি স্যার। স্যার লায়াবিলিটি আন্ডারস্টেটেড হবে। আন্ডারস্টেটেড হবে, হ্যাঁ। তাহলে এখন তখন যদি সো দেন কারেক্টিং এন্ট্রিজ কি হবে? revenue debit and sales tax payable credit. ভেরি গুড। অর্থাৎ আমি তখন রেভিনিউকে কমাইতে হবে, যেহেতু আমি এটা বাড়িয়ে দেখাইছিলাম, কমাই দেখাইতে হবে। আর ওইদিকে লাইবিলিটি দেখাইনি, লাইবিলিটি দেখাইতে হবে। গুড। আচ্ছা, তারপরে লেটার অন পড়ছিলাম হচ্ছে ইনকাম ট্যাক্স পেয়েবল। ওকে, সো এটা সম্পর্কে একটু বলেন দেখি, হোয়াট ডু ইউ মিন বাই আন্ডারস্ট্যান্ড বাই ইনকাম ট্যাক্স পেয়েবল? Income tax payable. Okay, so আমাদের যখন কোম্পানি has to pay tax to the government based on its taxable profit. Okay, তাহলে এটা সাধারণত দেখা যায় বছর শেষে যখন আমরা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করি, সো ওইখানে যে প্রফিট থাকে, সো দ্যাট ইজ দ্য অ্যাকাউন্টিং প্রফিট। বাট আমরা জানি যে ট্যাক্স পারপাসে দেয়ার মে বি সাম ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেস, সো সেগুলো আবার অ্যাডজাস্ট করতে হবে, অ্যাড ব্যাক করতে হবে। অথবা এক্সপেন্স যেগুলো আছে, যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন একরকম, আবার ট্যাক্স ডেপ্রিসিয়েশন আরেক রকম। সো আমরা ওগুলো অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট করার পরে উই উইল ক্যালকুলেট ট্যাক্সেবল প্রফিট, অ্যান্ড বেসড অন দ্যাট ট্যাক্সেবল প্রফিট উই উইল পে ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট। তাহলে ওই বছরের এক্সপেন্স, ট্যাক্সের এক্সপেন্সটা ওই বছরে রেকর্ড করে নিতে হবে। যখন আমরা ট্যাক্সেবল ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা ক্যালকুলেট করবো, তখন জার্নালটা হচ্ছে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট আর ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। আচ্ছা, তারপরে আমরা লাস্টলি ডিসকাস করছিলাম হচ্ছে এমপ্লয়ি রিলেটেড লাইবিলিটিস। সো এমপ্লয়ি রিলেটেড লাইবিলিটিস আর অফ 3 টাইপস। একটা হচ্ছে পেরোল ডিডাকশনস, একটা হলো কম্পেনসেটেড অ্যাবসেন্সেস,
and bonus. ওকে, তাহলে এখানে এমপ্লয়ি রিলেটেড লাইবিলিটি। সো অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড যে এই লাইবিলিটি সাধারণত কিসে হচ্ছে, এমপ্লয়ির সাথে। ওকে, অর্থাৎ এখানে হতে পারে যে এমপ্লয়ীদের সাথে আমার যে লাইবিলিটিটা ক্রিয়েট হয়েছে, এটা হতে পারে এমপ্লয়ীদের কাছ থেকে আমি এমপ্লয়ীদের স্যালারি থেকে আমি ট্যাক্স কেটে রাখছি এবং সেটা আমার সরকারকে জমা দিতে হবে, দ্যাট মে বি ওয়ান থিং। অথবা হতে পারে যে এমপ্লয়িরা আমার এখানে কোনো ছুটি, কোনো ভ্যাকেশন পাবে, সেটা পাবে এবং সেই কারণে তাদের কাছ থেকে তাদেরকে আমার ভ্যাকেশন লিভ দিতে হবে, পেমেন্ট করতে হবে। আরেকটা হচ্ছে বোনাস, অর্থাৎ আমার স্যালারির বাইরেও অনেক সময় কি হয়, প্রফিট বোনাস পায় এমপ্লয়িরা। তাহলে ওয়ান্স দ্য এমপ্লয়িজ আর এন্টাইটেলড টু বোনাস দেন দ্যাটস এ লায়াবিলিটি। আচ্ছা, এখানে আমরা প্রথম পেরোল ডিডাকশনসটা পড়ছিলাম যে পেরোল ডিডাকশন মানে হচ্ছে স্যালারি, পেরোল মানে হচ্ছে স্যালারি। তা স্যালারি থেকে কি করা হয়, যে ট্যাক্স কাটা হয়। অথবা অনেক সময় আমি স্যালারি থেকে যেমন কোনো ইউনিয়ন ফিজ আছে, আমার এমপ্লয়ীদের জন্য কোনো লেবার অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের সাবস্ক্রিপশন ফি আছে, তো সেগুলো কেটে তারপরে এমপ্লয়ীদেরকে স্যালারি দিই। ওকে, সো এখানে যে আমরা যে এক্সাম্পলটা করছি, দিস ইজ বেসড অন ইউএসএ কোম্পানিজ। তাহলে ওখানে আপনার ডিফারেন্ট টাইপস অফ ট্যাক্সেস আর দেয়ার, so that are deducted from the employee salaries. So it may be like social security tax, অথবা it may be unemployment tax, অথবা it may be withholding tax and so on. ঠিক আছে, সো এই ধরনের স্যালারি যখন পেমেন্ট করা হয় তখন এই ট্যাক্সগুলো কেটে তারপরে হচ্ছে এমপ্লয়ীদেরকে স্যালারি দেওয়া হয়। ওকে, তাহলে এমপ্লয়ি স্যালারি যখন দেওয়া হচ্ছে তখন জার্নাল ইজ দিস স্যালারিজ এক্সপেন্স ডেবিট, আর যেগুলো ট্যাক্সে সরকারের কাছে জমা যাবে সেগুলো হচ্ছে আমার ট্যাক্স পেয়েবল ক্রেডিট। না, আমাদের পার্সপেক্টিভে আসলে আমরা শুধুমাত্র ইনকাম ট্যাক্স দিতে হয়, এখানে এরকম ফিকা ট্যাক্স বা উইথহোল্ডিং ট্যাক্স বা আমার আনএমপ্লয়মেন্ট ট্যাক্স বা হেলথ ইন্স্যুরেন্স এগুলো সাধারণত আমাদের পার্সপেক্টিভে, আমাদের দেশের পার্সপেক্টিভে নাই। তাহলে মনে করেন এখানে হয়তো একটা ট্যাক্সই আছে, ইনকাম ট্যাক্স, তাহলে আপনি স্যালারি যখন দিচ্ছেন এখান থেকে ইনকাম ট্যাক্স কেটে রাখতেছেন, তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। So after deducting all these expenses, আমরা বাকি টাকা থেকে ক্যাশ পেমেন্ট করছি। ওকে, তারপরে আমরা পড়ছিলাম হচ্ছে কম্পেনসেটেড অ্যাবসেন্সেস। সো এটা বোঝার জন্য আমাদের দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে আমাদের দেশে স্যালারিটা হয় সাধারণত মান্থলি বেসিস। সো আপনি যেই মাসে কাজ করলেন সেই মাসের শেষে আপনাকে স্যালারি দেওয়া হবে, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট যখন দিচ্ছে। আচ্ছা, আর ওদের এখানে স্যালারিটা পেমেন্ট করা হয় উইকলি বেসিস, তার মানে আপনি যেই সপ্তাহে কাজ করছেন সেই সপ্তাহে স্যালারি দেওয়া হবে, তো স্যালারি এক্সপেন্স ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। আচ্ছা, উইকলিজে হইলে হয় কি, যে যেমন মনে করেন এমপ্লয়িরা যদি কোনো লিভ এন্টাইটেল করে, লেটস সে দে আর এন্টাইটেড টু ভ্যাকেশন লিভ অথবা সিক লিভ অথবা হলিডেজ, তাহলে যেই সপ্তাহে তারা এই ভ্যাকেশনগুলো নিল সেই সপ্তাহেও কি করতে হবে, তাদেরকে স্যালারি পে করতে হবে। হ্যাঁ, আর আমাদের দেশে হচ্ছে যেই মাসে মনে করেন এই যে যেমন এখন ছুটি, ঈদের ছুটি হবে, তাহলে আমাদের মাস শেষে যদি এই মাসে স্যালারি হয় তাহলে কি ঈদের ছুটি এই স্যালারি কি কেটে রাখবে নাকি এটা সহ দিবে না? ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর যদি এটা উইকলি হইতো, মনে করেন এর মধ্যে 10 দিন এমপ্লয়ীদের ছুটি আছে, তাহলে আপনি যেই 10 দিন কাজ করছে সেই 10 দিনের জন্য তো পেমেন্ট করবেন, আবার যেই 10 দিন ছুটি নিছে সেই 10 দিনেও কি পেমেন্ট করতে হবে না? You understand my point? Okay, so that's called actually compensated absences, অর্থাৎ যেই ছুটিগুলো আমার উইথ পে হবে, কম্পেনসেটেড, সেগুলোকে বলা হচ্ছে কম্পেনসেটেড অ্যাবসেন্সেস। আচ্ছা, এখন এইটা সাধারণত হয় কি, আমি যখন এমপ্লয়িরা 1 বছরে ফুল 1 ইয়ারে কাজ করে ফর দ্য ফুল ইয়ার, তারপর নেক্সট ইয়ারে এসে তখন হি অর শি ইজ এন্টাইটেড টু সাম লিভ, লাইক আমার সিক লিভ পাবে নেক্সট ইয়ারে, অথবা আমার আর্ন লিভ পাবে নেক্সট ইয়ারে 14 দিনের জন্য, সিক লিভ হচ্ছে 14 ডেজের জন্য। তাহলে কাজ করবে 1 বছরে, আর পেমেন্টটা সাধারণত লিভটা পায়, সাধারণত ছুটিটা পায় হচ্ছে নেক্সট ইয়ার। এখন নেক্সট ইয়ার হতে পারে যে সে ফুল লিভটা নিয়েছে, অথবা হতে পারে যে এর মধ্যে সে কিছু নিয়েছে আর কিছু এনজয় করে নাই।
যেটা এনজয় করে নাই সেটাও অনেক সময় কি হয় যে এটা অ্যাকুমুলেট হতে থাকে। লেটস সে আমার 14 ডেজ হচ্ছে আর্ন লিভ, কন্ডিশন কি 1 বছর সারা বছর কাজ করবে, যেগুলো ছুটি আছে সেগুলো তো আছেই, সেগুলো ছুটির বাইরে সে আর অন্য কোনো ছুটি ছাড়া নিবে না, তাহলে নেক্সট ইয়ারে সে আর্ন লিভ অর্জন করবে 14 ডেজের জন্য। ওকে, তাহলে এই যে 14 ডেজে আর্ন লিভ পাবে, সেই 14 ডেজের নেক্সট ইয়ারে সে হতে পারে যে হি অর শি এনজয়স অল দিস 14 ডেজ, অথবা হইতে পারে এর মধ্যে 10 দিন এনজয় করেছে আর 4 দিন করেনি, তাহলে এইটা আবার নেক্সট ইয়ারে ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেটেড ব্যালেন্স। ওকে, তাহলে নেক্সট ইয়ারে এভাবে আবার 14 দিন সে পাবে, 14 দিন প্লাস গত বছরের 4 দিন, এভাবে 18 দিন, তো এভাবে করে অ্যাকুমুলেট হতে থাকে। ওকে, সো দ্যাট ইজ দ্য কারেন্ট টাইপ অফ কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এখানে আমরা এক্সাম্পল করছিলাম যে কোম্পানি, আমন্ত্রণ কোম্পানি 10 জন এমপ্লয়িজ আছে এবং each are paid $480 per week, এবং এখানে প্রত্যেক এমপ্লয়ি হচ্ছে 2 সপ্তাহ করে ভ্যাকেশন লিভ পাবে। তাহলে 10 জন এমপ্লয়ি হচ্ছে 20 উইকস হচ্ছে ভ্যাকেশন লিভ পাবে, এবং উইকলি পেমেন্ট হচ্ছে $480। তাহলে ইন 2015 the employees used the vacation weeks। 2014 সালে তারা কাজ করেছে এবং 15 সালে এসে এই ভ্যাকেশনটা পেয়েছে। এখন আমরা যখন জার্নাল দিব ভ্যাকেশনের স্যালারি রিলেটেড যত এক্সপেন্স হবে সেটা সবই হচ্ছে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট। ওকে, আচ্ছা, এখন এই জার্নালটা আমরা যখন দিব, এই জার্নালটার জন্য আমাদের কিন্তু যেই বছর এই এমপ্লয়িরা কাজ করলো সারা বছর, ওই বছরের শেষে এই জার্নালটা রেকগনাইজ করতে হবে, because they are entitled to this vacation in the next year, but আমাদের যে বছর হয়েছে সেই বছর জার্নাল, তাহলে 2014 they are entitled to this leave। তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করলাম যে আমার পার এমপ্লয়ি হচ্ছে $480 উইকলি, পার এমপ্লয়ি হচ্ছে 2 ডেজ করে, 2 উইকস করে, তাহলে 10 জন এমপ্লয়ির জন্য 20 উইকস, আর উইকলি পেমেন্ট হচ্ছে 480 করে, তাহলে এক বছরে হচ্ছে 9600 হবে। তাহলে salaries and wages expense debit আর salaries and wages payable credit 9600, and it is at the reporting date, অর্থাৎ December 31st 2014 ছিল আমার রিপোর্টিং ডেট। ওকে, এই তারিখে রেকর্ড করব, আর এনজয় করবে হচ্ছে 15-এ। এখন কোশ্চেন হচ্ছে যে 15 এর রেট যদি বাড়ে বা কমে তাহলে হোয়াট উইল হ্যাপেন, আমরা কি আগের যেটা লাইবিলিটি রেকর্ড করছিলাম সেটাই পেমেন্ট করব নাকি রিভাইজ করব? নিউটাকে কাউন্ট করব। হ্যাঁ, এখন নিউটা যদি বেশি হয়, নরমালি আগের রেট ছিল 480, নতুন 2015 সালের রেট বেড়ে হচ্ছে 540, তাহলে আমরা পেমেন্ট করব কি বেশিটা না কমটা? আচ্ছা, সো এইটা হচ্ছে আমরা বলছিলাম যে আমাদের লেবার লটা শুড বি ইন ফেভার অফ দ্য এমপ্লয়িজ। তাহলে এমপ্লয়ীদের পার্সপেক্টিভ থেকে এমপ্লয়ীদের আমাদের যদি বেশি হয় তাহলে বেশিটা দিতে হবে, কিন্তু লাইবিলিটি রেকর্ড করার সময় আমরা লাইবিলিটি রেকর্ড করেছিলাম কত টাকা ধরে? 480 টাকা ধরে না? এখন পেমেন্টের সময় আমরা করবো হচ্ছে 540 টাকা ধরে। তাহলে ইন 2015 যখন কোম্পানি পেমেন্ট করে দিচ্ছে তখন জানানো হচ্ছে স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল ডেবিট 9600 টাকা, কিন্তু পেমেন্ট করবে কিন্তু 540 টাকা করে। তাহলে বাকিটুকুর জন্য আবার আরেকটা জার্নাল দিয়ে তারপরে বাকিটুকু আমার রেকর্ড করতে হবে। তাহলে বাকি যে জার্নালটা হচ্ছে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। Am I clear? Yes, sir. Yes, sir. Okay. Good. And then last আমাদের employee related liability ছিল হচ্ছে বোনাস। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে বেশি পড়াবো না, বিকজ আজকে আপনাদের আরেকটা ক্লাস আছে। তো নেক্সট ক্লাসে হয়তো আমি কন্টিনজেন্সিটা পড়াবো, ঠিক আছে? আর এই চ্যাপ্টারের প্রবলেম সলিউশন গুলো চেষ্টা করবো আমি ফিজিক্যালি যখন আমাদের ক্লাস হবে তখন করানোর জন্য, ঠিক আছে? তাহলে এটা বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, সো থার্ড টাইপ অফ এমপ্লয়ি রিলেটেড লায়াবিলিটি হচ্ছে আমার বোনাস। ওকে, সো বোনাসটা হচ্ছে বেসিক্যালি আমার স্যালারির বাইরে যে অংশটুকু, যেমন কিছু অর্গানাইজেশনের ক্ষেত্রে হচ্ছে প্রফিট বোনাস, যে তারা অর্গানাইজেশন প্রফিট করছে, এখন এটার একটা অংশ আমাদের এমপ্লয়ীদের সাথে শেয়ার করতে হয়। আচ্ছা, বাংলাদেশে এরকম একটা প্রভিশন আছে যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড।
আচ্ছা, আপনারা কি ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইজ করতে গিয়ে কখনো এটা দেখছেন? ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড ইনকাম স্টেটমেন্টে যে আছে, এটা কি কখনো দেখেছেন ইনকাম স্টেটমেন্টে? Yes or no? নো স্যার। নাই, একজন বললেন, আর বাকিরা? আপনারা অ্যানুয়াল রিপোর্ট কখনো অ্যানুয়াল রিপোর্টের উপরে অ্যাসাইনমেন্ট করেছেন, প্রজেক্ট করেছেন? Yes, sir. Yes, sir. ওখানে ইনকাম স্টেটমেন্ট দেখছিলেন, চেক করছেন ইনকাম স্টেটমেন্ট? জি স্যার। ওখানে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড বলতে কিছু দেখছেন? হ্যাঁ স্যার, দেখেছিলাম। সো ডিড ইউ আস্ক যে এটা কোত্থেকে আসলো? স্যার তখন কনফিউজ ছিলাম, তো যেই সাইটে ছিল সেই অনুযায়ী কাজ করে দিয়েছিলাম, আমার ঠিক কনসেপ্টটা ক্লিয়ার ছিলাম না। ওকে, মানে আমরা এটা করা হয়নি। আচ্ছা আচ্ছা, let me show you an income statement. So this is an income statement. দেখা যাচ্ছে? Yes, sir. এটা হচ্ছে প্রিমিয়ার সিমেন্টের কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট। দুই ধরনের হয়, একটা কনসলিডেটেড আর একটা স্ট্যান্ডালোন। সো হোয়াটস দ্য ডিফারেন্স? কনসলিডেটেড আর স্ট্যান্ডালোনের মধ্যে পার্থক্য কি? স্যার কনসলিডেটটা হচ্ছে টোটাল অর্গানাইজেশনের যে ইনকাম স্টেটমেন্ট সেটা। ওকে, সো যদি আমার গ্রুপ অফ কোম্পানিজ থাকে, গ্রুপ অফ, যেমন আমার বসুন্ধরার যদি ইনকাম স্টেটমেন্ট করি, তাহলে বসুন্ধরা সিমেন্টের একটা, এটা হচ্ছে স্ট্যান্ডালোন। আবার বসুন্ধরা টয়লেটিস এটা একটা, বা বসুন্ধরা রিয়েল এস্টেট একটা, আবার বসুন্ধরা সিমেন্ট একটা, হ্যাঁ, আবার ওভারঅল গ্রুপের একটা স্টেটমেন্ট করতে হয়, সেটা হচ্ছে কনসলিডেটেড। ওকে, সো আমরা যদি এখানে এসে কনসলিডেটেডটা দেখি প্লাস স্ট্যান্ডালোনটাও দেখি, ওকে, সো এখানে স্ট্যান্ডালোনও থাকে। Let me share. This one is standalone annual report only for premium cement এর জন্য। তাহলে এখানে দেখেন, এখানে রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ইকুয়ালস টু গ্রস প্রফিট। তারপর সেখান থেকে আমি আদার ইনকাম থেকে অ্যাড করেছি আর অ্যাডমিন এক্সপেন্স গুলো বাদ দিয়েছি, অ্যাডমিন অপারেটিং এক্সপেন্স বাদ। তাহলে প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এখান থেকে আবার শেয়ার অফ প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট কোম্পানি। আচ্ছা, এটা যদি যেটা হয় যে এটা যদি কোনো কোম্পানির অ্যাসোসিয়েট কোনো, এখানে সাধারণত মার্জার এন্ড অ্যাকুইজিশনের একটা কনসেপ্ট আছে, যে একটা কোম্পানি আরেকটা কোম্পানির শেয়ার যদি কিনে এবং সেটা যদি 50%-এর বেশি হয়, তাহলে তখন তার কন্ট্রোলিং ইন্টারেস্ট চলে আসে এবং সে কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করবে। আচ্ছা, আর যদি 50%-এর কম হয় কিন্তু 20%-এর বেশি হয়, তখন সেটা হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি হবে। তাহলে ওই অ্যাসোসিয়েট কোম্পানি থেকে আমার কিছু প্রফিট আসে, সেটা আমি আমার ইনকাম স্টেটমেন্টে সাধারণত দেখাই। প্রফিট হতে পারে, লস হতে পারে। এখানে শেয়ার অফ প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট কোম্পানি, অ্যাসোসিয়েট কোম্পানি থেকে লস আসছে, সেটা আমাকে নিতে হচ্ছে। এক্সচেঞ্জ লস, এটা ফরেন, এটা হচ্ছে ফরেন কারেন্সি ট্রানজাকশন করে, যে কারণে এটার এক্সচেঞ্জ লস আসছে। আচ্ছা, তারপরে ইন্টারেস্ট এক্সপেন্স আসছে এবং কন্ট্রিবিউশন টু। তাহলে এখানে দেখেন, এগুলো বাদ দেওয়ার পরে তার প্রফিট বিফোর ট্যাক্স কি থাকে? নেগেটিভ থাকে। এখানে একটা কনসেপ্ট আছে যে কন্ট্রিবিউশন টু WPPF, হোয়াট ডাজ ইট মিন? এই কথাটাই বলার জন্য আমি এটা ওপেন করেছি। স্যার এমপ্লয়ি ওয়েলফেয়ার ফান্ড, হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড। ইট মিনস যদি আপনার কোম্পানির প্রফিট থাকে তাহলে সেটার একটা অংশ কি করতে হবে? এমপ্লয়ীদের সাথে শেয়ার করতে হবে। ওকে, তাহলে এই বছর এই কোম্পানি দেখেন প্রফিট নাই, যে এখান থেকে যখন অপারেটিং প্রফিট থেকে আমি খরচগুলো বাদ দিচ্ছি, বাদ দেওয়ার পর এটা নেগেটিভ হয়ে যায়, এই জন্য শেয়ার করি না। কিন্তু আগের বছর 2021-এ দেখেন, 2021-এ কিন্তু আমি ঠিকই প্রফিট পার্টিসিপেশন ফান্ডে দিয়েছি। আর সেটা কত? সেটা নর্মালি প্রফিট বিফোর ট্যাক্সের 5%। ওকে, এই যে প্রফিট বিফোর ট্যাক্স যেটা আসে, এটা 5% হচ্ছে এখানে এমপ্লয়ীদের সাথে শেয়ার করতে হয়। এখন এটা কার জন্য অ্যাপ্লিকেবল? এটা অ্যাপ্লিকেবল হচ্ছে যেগুলো আমার কোম্পানি বিজনেস। ওকে,
এখন এখানে একটা শর্ত হচ্ছে যে যার পেইড আপ ক্যাপিটাল যদি 1 crore বেশি হয়, আমি ব্যালেন্স শিটে গিয়ে দেখি এর পেইড আপ ক্যাপিটাল দেখেন অনেক বেশি আছে, 300 কোটি টাকা। এটা পেইড আপ ক্যাপিটাল যদি 1 কোটির বেশি হয়, সরি এই যে এটা এই পেইড আপ ক্যাপিটাল যদি 1 কোটি টাকার বেশি হয়, আর যদি তার ফিক্সড অ্যাসেট 2 কোটির বেশি হয়, ফিক্সড অ্যাসেট দেখেন এখানে অনেক টাকা, 2 কোটির বেশি, তাহলে তাকে প্রফিট পার্টিসিপেশন, তাকে এমপ্লয়ি প্রফিট শেয়ার করতে হবে। তাহলে এটা হচ্ছে তার প্রভিশন, অর্থাৎ প্রফিট হলে কি করতে হবে, তাকে 5% বোনাস দিতে হবে। ওকে, সো এখানে এই কথাটাই বলছি। তাহলে আপনি দেখেন যে বছর প্রফিট করবেন সেই বছরে কি হবে, আপনার এই লাইবিলিটিটা অ্যারাইজ হবে যে আপনাকে বোনাস দিতে হবে। তাহলে বলছে পেমেন্ট টু সার্টেন অর অল এমপ্লয়িজ। এখন এই বোনাসটা কারা পাবে? নর্মালি এখানে সাধারণত পার্মানেন্ট এমপ্লয়িরা যারা আছে তারা পাবে, কিন্তু ক্যাজুয়াল এমপ্লয়ি যারা আছে তারা পাবে না। ওই যে WPPF যারা আছে 5%, ইন এডিশন টু দেয়ার, এবং যারা ম্যানেজমেন্ট আছে তারা পাবে না, মনে করেন ম্যানেজিং ডিরেক্টর যারা আছে এরা পাবে না, মানে যারা কোম্পানির ডিরেক্টর শেয়ার হোল্ডার এরাও পাবে না, এর বাইরে বাকিরা পাবে। আচ্ছা, অল এমপ্লয়িজ ইন এডিশন টু দেয়ার রেগুলার স্যালারিজ এন্ড ওয়েজেস, এবং বোনাসেস পেইড এন্ড নন অপারেটিং। তাহলে বোনাস যখন আমি হবে তখন সেটা হচ্ছে স্যালারিজ এক্সপেন্স, আর এটা হচ্ছে আমার স্যালারিজ পেয়েবল যখন আনটিল ইট ইজ পেইড। সো আনপেইড বোনাসেস শুড বি রিপোর্টেড এজ এ কারেন্ট লাইবিলিটি। এখন দেখেন এখানে এক্সাম্পলটা, সো এখান থেকে আমাকে একটু বলেন তো 1 লাখ টাকা মিনস হোয়াট, 10,500 টাকা, যে দুইটা ফিগার আছে, হোয়াট ডাজ ইট মিন? স্যার 1 লাখ টাকাটা মেবি প্রফিট, আর 10,700টা যে বোনাসটা পে করবে। জি, ইয়েস। তাহলে এখানে বসে পালমার কোম্পানি শোস ইনকাম ফর দ্য ইয়ার 2014 অফ 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা হচ্ছে তার প্রফিট। ওকে, জি স্যার। আর it will pay out bonuses of 10,700 টাকা। ওরা আবার হচ্ছে 5% না, ওরা তারা বেশি দিচ্ছে, because we are talking about US companies। তাহলে এখানে প্রফিট বোনাস হচ্ছে 10,700 টাকা, এটা ডিক্লেয়ার করেছে কোম্পানি ইন জানুয়ারি, এবং এটা পেমেন্ট করা হবে, it will pay out in January 2015। কিন্তু প্রফিটটা করছে কোন বছর? 14 এ। যেই বছর প্রফিট করে সেই বছরে কিন্তু আমি লাইবিলিটি হিসেবে রিকগনাইজ করব, কারণ ওই বছরে যদি পেমেন্ট করা হচ্ছে ইন লেটার ইয়ার, পরের বছর, কিন্তু লাইবিলিটি রিকগনাইজ করা হবে ওই বছরে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে জার্নালটা কি হবে, যেহেতু স্যালারিজ রিলেটেড, এমপ্লয়ি রিলেটেড লাইবিলিটিস, তাহলে জার্নাল সবই হচ্ছে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্ডেবল আর স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল ক্রেডিট। অন্যর একটা কানেকশন, রাউটারের একটা কানেকশন, এটা তো 4-5টা চালাইতে পারবে, কিন্তু এখানে তো একটা নষ্ট, একটা ছোট মাল্টিপ্লেক্স নিয়ে নিব। যেমন চলে যাবে, আজকে এসে বললো। কই চলে যাবে? এখান থেকে ছেড়ে যাবে, আঙ্কেলের চাকরি গেছে গিয়ে। কই কেন গেছে?
ওই অফিসের ঝামেলা, নতুন এক মাইয়া আইছে তো ভাইয়ের ও কি নতুন মেয়ে আসছে মানে হচ্ছে ওনাদের অফিসে নাকি নতুন আঙ্কেল তো চোখে দেখে না এখন চোখে দেখে না এখন, তো এর জন্য হচ্ছে তোমার আঙ্কেল হচ্ছে মানে সরি did I lose my connection? Yes sir. আচ্ছা, কোনটুকু পর্যন্ত শুনতে পেয়েছিলেন? স্যার জার্নালটা পর্যন্ত। জার্নালটা কি হচ্ছে? স্যালারিজ ওয়েজ এক্সপেন্ডিচার এন্ড স্যালারিজ ওয়েজেস পেবল ক্রেডিট। আচ্ছা, এটা আমরা রেকর্ড করছি ডিসেম্বর 31 2014 এ। আচ্ছা, আর পেমেন্ট করছি জানুয়ারি 2015 নেক্সট মান্থে, নেক্সট ইয়ারে যখন পেমেন্ট করা হচ্ছে। হোয়াট ইজ দ্য জার্নাল? salaries and wages payable debit and cash credit. ক্যাশ ক্রেডিট, কারণ লায়াবিলিটি কমে যাচ্ছে, লায়াবিলিটি কমে গেলে ডেবিট, আর আমার অ্যাসেট কমে যাচ্ছে, ক্যাশ অ্যাসেট, সো ক্যাশ ক্রেডিট। Am I clear? Yes sir. Yes sir. ওকে, সো আমাদের পরে আরেকটা বিষয় থাকলো হচ্ছে কন্টিনজেন্সি। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে অনেক কিছু বলা হলো, যদিও যারা আজকে নতুন ফার্স্ট টাইম আসছেন তাদের জন্য অনেক কিছু, কিন্তু যারা লাস্ট ক্লাস করেছেন তারা হয়তো অল্প কিছুই করেছি। ওকে, সো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বাকিটুকু করবো। থ্যাংক ইউ। Thank you sir. আসসালামু আলাইকুম স্যার। Alaikum. ওয়ালাইকুম আসসালাম।